নমস্কার। আজ 24শে জুলাই 2026। আর 5টা বর্ষার সকালের মতো এই সকালটাও শুরু হলো তার স্বাভাবিক নিয়মে। সকালটা শুরু করলাম এক কাপ কফি আর কিছু বিস্কিট দিয়ে। আজ একটু তাড়াতাড়ি ঠাকুর ঘরে যেতে হবে, কারণ আজ জগন্নাথ দেবের পুনর্যাত্রা বা উল্টো রথ। আজকে ঠাকুর তার রথে যে আসনে পুজো হয়েছিল সেখান থেকে আবার চলে যাবেন তার স্বস্থানে। জগন্নাথ দেব আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আপনাদের সবার জীবন যেন একটা সচ্ছল গতিতে এগিয়ে চলে। পুজো শেষ করে আজকে অফিসের কাজ শুরু করতে হবে এবং তারপরে একটু বেরোতেও হবে অফিসেরই কাজে। অফিসের কাজ শেষ করতে করতে প্রায় 6টা বেজে গেল। 6টার পর ভাবলাম একটুখানি উত্তর কলকাতা থেকে ঘুরে আসি। আমার উত্তর কলকাতায় ঘুরতে বেশ ভালো লাগে। অনেক সময় তো আগে এরকমও ছিল যে আমি পায়ে হেঁটে হেঁটেই অনেক রাস্তাঘাট ঘুরে বেড়াতাম। এই যে নির্মীয়মান বাজারটি দেখছেন, এটির নাম বর্ণপরিচয়। পশ্চিমবঙ্গে দুটো সরকার বদল হয়ে গেছে, কিন্তু তারপরেও এই বাজারটার কিন্তু নির্মাণ কাজটা সম্পূর্ণ হয়নি। বামফ্রন্ট জমানায় আমরা শুনেছিলাম যে কলেজ স্ট্রিটের বইপাড়াটা সম্পূর্ণটাই এখানে উঠে আসবে, অর্থাৎ ফুটপাতে যে বইপত্রের দোকানগুলো আছে সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকাশনীর যে অফিসগুলো আছে বা দোকানগুলো আছে সেগুলো সব এখানে উঠে আসবে। কিন্তু তার কিছুই হয়নি, অসমাপ্ত অবস্থায় এটা পড়ে আছে দিনের পর দিন ধরে। নতুন সরকার যে কিছু করবেন সেটাও তো আমার মনে হয় না। দেখছিলাম উত্তর কলকাতারই এই সমস্ত দোকানপাট, এইসব দোকানপাটগুলোর মধ্যে বেশ একটা পুরনো যেমন একটা গন্ধ আছে, তেমনি একটা ঐতিহ্যের ছোঁয়া পাওয়া যায়। পেরিয়ে যাচ্ছি ঠনঠনিয়া কালীবাড়ি। এই কালীবাড়িতে তো এসছিলাম শেষ ফলহারিণী কালী পুজোর দিন। তো আজকে আর দাঁড়ালাম না, আজকে ইচ্ছে আছে একটু অন্য কোথাও যাওয়ার। মাকে মনে মনেই গাড়ি থেকেই প্রণাম করলাম। প্রণাম করে আরও এগিয়ে চললাম একেবারে বাগবাজারের দিকে। চলে এসেছি সিস্টার নিবেদিতার বাড়ির সামনে। এই বাড়িটাই কিন্তু একটি ঐতিহাসিক নিদর্শন কলকাতা শহরের বুকে। এখানে যে সিস্টার নিবেদিতা শুধু থাকতেন তাই নয়, এইখান থেকেই তিনি তার স্কুল এবং তার সমাজ সংস্কারের যে চিন্তাভাবনা বা যে কার্যক্রম সেটা কিন্তু এই বাড়ি থেকেই শুরু করেছিলেন। এই বাড়ি থেকেই সরস্বতী পুজোর দিন পায়ে হেঁটে হেঁটে তিনি সবাইকে আশীর্বাদ বিলিয়ে বেড়াতেন। এবং এই বাড়িতে শুধুমাত্র শ্রী শ্রী মা নয়, এমনকি স্বামী বিবেকানন্দও এসেছিলেন, এরকমই ইতিহাস ঘাটলে খুঁজে পাওয়া যায়। এই বাড়িতে এখন একটি সংগ্রহশালা রয়েছে, তবে আজকে আমি যখন গেছি তখন সেটি বন্ধ। এটি বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এর বাইরে, বাড়িটার বাইরে একটা সুন্দর এলইডি স্ক্রিনের মধ্যে এই বাড়িটির ইতিহাস এবং সিস্টার নিবেদিতার জীবনের বিভিন্ন অংশ তুলে ধরা হচ্ছে। এখান থেকে একটু এগিয়ে গেলেই পড়বে নটসম্রাট গিরিশ ঘোষের বাড়ি। চলুন সেই বাড়িটাও একবার আপনাদের ঘুরিয়ে দেখি। এই বাড়িটার ভেতরে ঢোকার কোনো ব্যবস্থা নেই, বাড়িটার শুধুমাত্র কাঠামোটাই পড়ে রয়েছে। বাড়ির সামনে গিরিশ ঘোষের একটি পূর্ণাবয়ব মূর্তি রয়েছে এবং সেখানে তার জন্মবৃত্তান্ত এবং মৃত্যুর তারিখটি লেখা রয়েছে। আর এই বাড়িতে সেরকম কোনো সংগ্রহশালা বা ওই জাতীয় কিছু নেই, শুধুমাত্র বাইরে থেকেই আপনারা বাড়িটা দেখতে পারবেন, ভেতরে ঢোকার কোনো ব্যবস্থা নেই। আমার মনে হয় যে বাড়িটা অনেক বড় ছিল, রাস্তা সম্প্রসারণের ফলে এবং রক্ষণাবেক্ষণের অভাবে বাড়ির বাকিটা অংশ ভেঙে গেছে, শুধুমাত্র এই অংশটুকুই পড়ে রয়েছে। সেখান থেকে চললাম আর এক ঐতিহাসিক পীঠস্থানে। এটা পীঠস্থান বলাও ভুল, এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশনে প্রথম যে 12 জন সন্ন্যাসী ছিলেন সেই সন্ন্যাসীদের প্রথম অধিবেশনটি কিন্তু এই বাড়িতেই হয়েছিল, অর্থাৎ এটিকে শ্রীরামকৃষ্ণ মিশনের সূতিকাগার বললেও ভুল হবে না। প্রত্যেকটি শ্রীরামকৃষ্ণ অনুরাগীদের কাছে এই বাড়ির প্রতিটি ধূলিকণা অত্যন্ত পবিত্র। তারা মনে করেন যে এই বাড়িতে এখনও শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি এখনও এই বাড়িতে অধিষ্ঠান করছেন। আমি যখন গেছি তখন সন্ধ্যা আরতি চলছিল। আজ তো উল্টো রথ। এই বাড়িতে ঠাকুর প্রথম রথ চালিয়েছিলেন। দোতলার বারান্দার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ভক্তদের সঙ্গে তিনি কীর্তন করতে করতে রথের দড়িতে টান দিয়েছিলেন এবং সেই ধারাটি আজও অব্যাহত আছে। এখানে শ্রী শ্রী মাও রথের সময় এসেছিলেন এবং সেখানে তিনি এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করেছিলেন। আমি চলে এসেছি এখন বলরাম মন্দিরের সামনে। এই বলরাম মন্দিরের সামনে এখন প্রচুর ভক্ত সমাগম হয়েছে এবং একটা এলইডি টিভিতে
আরতির দৃশ্য দেখানো হচ্ছে, অর্থাৎ উপরে এখন আরতি চলছে। সেই আরতিটি নিচে টিভির মাধ্যমে ভক্তরা দেখতে পাচ্ছেন, কেননা এত লোককে উপরে নিয়ে যাওয়ার বা স্থান সংকুলান করার মতো ক্ষমতা এই বাড়িটির নেই। এই বাড়িটির বাইরের দিকে অনেকগুলো কাউন্টার করা হয়েছে, কোথাও জল দেওয়া হচ্ছে, কোথাও জুতো রাখার ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ যারা মন্দিরের ভিতরে যাবেন। আমিও বেশ খানিকক্ষণ সামনে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো যে আমি কোনোদিনও এই মন্দিরের ভিতরে ঢুকিনি, একবার এই পুণ্যভূমিতে ঘুরে দেখে আসি, এখানকার ধুলো একবার মাথায় নিয়ে আসি, দেখি ভিতরটা কেমন। অনেকক্ষণ লাইন দেওয়ার পর ভেতরে ঢুকতে পেলাম, কারণ প্রচুর ভক্ত লাইন দিয়ে আছেন। এরকমও শুনেছি যে কেউ কেউ বিকেল 4টের সময় এখানে লাইন দিয়েছেন, সন্ধে 7টার সময় তারা ঢুকতে পেরেছেন। তবে সেদিক থেকে দেখতে গেলে আমি অনেক সৌভাগ্যবান, আমি দাঁড়ানোর আধ ঘন্টার মধ্যেই এই মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছিলাম। আসলে এখানে মহিলা এবং পুরুষদের দুটো আলাদা আলাদা লাইন ছিল। স্বভাবতই মহিলাদের লাইনটা ছিল সবচেয়ে বেশি লম্বা, তবে এখানকার যারা স্বেচ্ছাসেবক ছিলেন তারা অত্যন্ত বিনয়ের সঙ্গে সমস্ত এত বড় একটা ক্রাউডকে তারা ম্যানেজ করছিলেন। ওপরে উঠতেই দেখলাম যে দোতলার ওপর তখনও রথ টানা চলছে, অর্থাৎ বারান্দার এ প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ভক্তরা রথ টেনে নিয়ে যাচ্ছেন। আমার তো তখনই মনের মধ্যে একটা আশার আলো জেগে উঠলো, তাহলে এই রথের রশিতে কি আমিও টান দিতে পারবো, এই ঐতিহাসিক রথযাত্রায় কি নিজেকে সামিল করতে পারবো। এইসব দোনমোনা করতে করতে লাইনে এসে দাঁড়ালাম, ভক্তদের দীর্ঘ লাইন। এখানে পুরো করিডোরটা জুড়ে ঠাকুর, শ্রী শ্রী মা এবং মা ভবতারিণীর সুন্দর সুন্দর ছবি দিয়ে সাজানো। একটা ঘরে দেখলাম সেখানে হরি মহারাজ থাকতেন, সেই ঘরটি আলাদা করে চিহ্নিত করা আছে। এখানে শ্রী শ্রী মার ঘরটাও আলাদা করে চিহ্নিত করা আছে। আমরা প্রথমে নিচে গিয়ে লাইন দিলাম, নিচের করিডোর ঘুরে ঘুরে তারপরে আমরা গিয়ে ওপরে পৌঁছলাম। পুরনো কলকাতার বাড়িগুলো যেমন, অর্থাৎ মাঝখানে উঠোন, চারপাশ দিয়ে বাড়িগুলো তৈরি করা হয়েছে একটা গথিক স্টাইলে, এই বাড়িটাও তার ব্যতিক্রম নয়। এই বাড়িটাও একই রকম। এই বাড়ির বাইরের দিকে যদিও একটা প্রশস্ত বারান্দা আছে, তবে বাড়ির ভেতর দিকেও কিন্তু চারিদিক দিয়ে গোল করে ঘোরানো বারান্দা রয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কিংবা শ্রী শ্রী মায়ের কথা, এই দুটি বই যারা পড়েছেন তারা নিশ্চয়ই জানেন যে ঠাকুর এবং মার জীবনের কত গুরুত্বপূর্ণ ঘটনা এই বাড়িটিতে ঘটে গেছে। শ্রী শ্রী ঠাকুর যখন তার নশ্বর দেহ ত্যাগ করলেন, তখন কিন্তু তার চিতাভস্যের যে কলসটি, অর্থাৎ তার অস্থি কলসটি প্রথম এই বাড়িতেই আনা হয়েছিল। এই বাড়িতেই তার ব্যবহৃত জিনিসপত্র একটি বাক্সতে ভরে রাখা হয়েছিল ভবিষ্যতে সংরক্ষণের জন্য। এবং শ্রীরামকৃষ্ণ মঠের বা রামকৃষ্ণ সংঘের প্রথম অধিবেশনটি এই বাড়িতেই হয়েছিল। সুতরাং আজ যে রামকৃষ্ণ মিশন সারা পৃথিবী জুড়ে একটা বিশাল মহীরুহের আকারে মানব কল্যাণের সেবায় নিয়োজিত, তার বীজটি কিন্তু এই বাড়িতেই অঙ্কুরিত হয়েছিল। এটি ছিল ঠাকুরের প্রখ্যাত পার্ষদ শ্রী বলরাম বসুর বাড়ি। শ্রী বলরাম বসু এই বাড়িতে থাকতেন এবং তিনি এখানেই দেহরক্ষা করেন। তিনি এবং তার স্ত্রী দুজনেই ছিলেন শ্রীরামকৃষ্ণ অনুরাগী, এবং তার স্ত্রী তো পরে শ্রী শ্রী মাকে নিজের মায়ের থেকেও বেশি যত্নে এখানে রেখেছিলেন কিছুদিন, এবং সব সময় তিনি মার খোঁজখবর রাখতেন। এখানে আজকে তো সকাল থেকে ভক্তের আনাগোনার কোনো বিরাম নেই, সারাদিন ভক্তরা আসছেন এবং তারা এই রথযাত্রা, এই ঐতিহাসিক রথযাত্রায় নিজেদের সামিল করার জন্য একেবারে ব্যাকুল হয়ে উঠেছেন। আমি যখন গেলাম তখনও দেখলাম রথ চালনা চলছে। এখানকার স্বেচ্ছাসেবকরা খুব সুন্দর একটি নিয়ম করেছেন, যেসব ভক্তরা আসছেন তাদের দিয়ে, প্রত্যেককে দিয়ে সুষ্ঠুভাবে এরা বাড়িটির এক পাক, অর্থাৎ এই বারান্দার এক পাক রথ টানিয়ে আনছেন। আমারও সৌভাগ্য হয়েছিল এই ঐতিহাসিক রথযাত্রায় নিজেকে সামিল করার। আমিও রথ টানলাম, আপনাদের সবার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা জানালাম, মার কাছে প্রার্থনা জানালাম, এবং রথ টানা শেষ হয়ে গেলে আমরা চলে গেলাম শ্রী শ্রী জগন্নাথ দেবের ঘর এবং শ্রী শ্রী মার ঘর দেখতে। আমি তো আগেই বলেছিলাম যে এই বাড়িতে শ্রী শ্রী মা অনেক দিন এসেছিলেন, অর্থাৎ ঠাকুরের দেহ রক্ষা করার পরে শ্রী শ্রী মা এই বাড়িতে বেশ কিছুদিন ছিলেন এবং এখান থেকেই তিনি পরে কামারপুকুর চলে যান। রথ টানা শেষ করে প্রণাম জানিয়ে আমি চলে গেলাম জগন্নাথ
দর্শনে। এখানে একটি জগন্নাথ মন্দিরও রয়েছে। জগন্নাথ মন্দিরে দর্শন শেষ করে চলে এলাম মায়ের ঘরে। এই সেই ঘর যেখানে জগৎজননী এসে এখানে অধিষ্ঠান করেছিলেন। প্রণাম করে বেরিয়ে দেখলাম এখানে একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান বসেছে। একজন সেতার বাদক এখানে সেতার বাজিয়ে শোনাচ্ছেন, তার নামটি যে কি আর জানা হলো না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি উল্টো রথ আপনাদেরও ভালো কেটেছে। ঠাকুর এবং মা আপনাদের সবার মঙ্গল করুন।